কতদিনও বলেছি, আজকে শুরু করার আগেও বলি, জৈব রসায়ন, রসায়নের যতগুলো শাখা আছে সব থেকে সহজ অংশ কিন্তু জৈব রসায়ন। আমরা সেটাকে কঠিনভাবে ধরে নিই, মানসিকভাবে সেইভাবে আমরা প্রস্তুত হই যে না এটা কঠিন, কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পর বোঝা যায় যে জৈব আসলে কতটা সহজ। আমি যেভাবে পড়াবো, আমার কথা অনুসারে, আমার নির্দেশনা অনুসারে যদি পড়ো তাহলে দেখবে যে জৈব সহজ। জৈব রসায়নের সিলেবাসে তোমাদের বইতে সিকোয়েন্স নেই, কিন্তু এলোমেলোভাবে দেওয়া। আমি এমনভাবে পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যে থিওরির পরে যে থিওরিটা পড়ালে তোমাদের সুবিধা হবে ধারাবাহিকভাবে সেই থিওরির পরে সেই থিওরি পড়াবো। প্রথমত বই দেখার দরকার নেই, সবাই নোট সংগ্রহ করেছো 2.1। এই 2.1 নোটে সিকোয়েন্স অনুসারে আছে, বইতেও এই সমানতা পর্যন্ত সিকোয়েন্স ঠিক আছে। তারপরে গিয়ে কিন্তু এলোমেলো আছে। এলোমেলো বলতে মনে করো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এক জায়গায় দেওয়া, কিন্তু সব যৌগ তার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে না। কারা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়, সেই যৌগ যখন পড়বো তখন আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে। অয়ন, শুভেচ্ছা অয়ন, তোমাকে। সুস্থ হয়েছো? শাওন, সৃষ্টি, দেখো তোমরা এই গ্রুপে 50 জন, কিন্তু তারপরেও এই 16 জন লাইভে আছো। আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও 50 জন, তাদের অবস্থাও একই, 16 জন লাইভে থাকে, কিন্তু শেষ অবধি তারা উপস্থিতি কিন্তু 43-44 জন দেয়, অর্থাৎ 43 বা 44 জন ক্লাস করে। দুই একজনের সমস্যা হতে পারে যে ওভারল্যাপিং হয় কোনো ক্লাসের সাথে, কিন্তু তুমি দেখবে যে কোন ক্লাসের সাথে তোমার ওভারল্যাপিং হচ্ছে। আইসিটি ক্লাস করতে গিয়ে তুমি রসায়ন ক্লাস মিস দেবে, বাংলা ক্লাস করতে গিয়ে রসায়ন ক্লাস মিস দেবে, এটা কিন্তু করো না। যদি সুযোগ থাকে রসায়ন ক্লাসে উপস্থিত থাকো, অন্য ক্লাসটা পরে দেখে নাও। আর একান্তই যদি এমন হয় যে সেই ক্লাসটি লাইভে না জুমে হয়, তাহলে সেইটা দেখো, কিন্তু রসায়ন ক্লাসটা পরবর্তীতে কিন্তু করো এবং ক্লাস করে প্রেজেন্ট দেবে। আমি তোমাদের আরেকটা বিজ্ঞপ্তি দিয়েছি বা একটা পোস্ট দিয়েছি, দেখবা যে শুক্রবারেও আমরা একটা ক্লাস নেব 8টায়। এই ক্লাসটি নেব, সপ্তাহে যে 3টে ক্লাস নিলাম তার রিভিশন ক্লাস, যাতে কারো কোনো সমস্যা না থাকে। আর ওই ক্লাসটি জুমে নেব যাতে আমি তার প্রশ্নটা শুনতে পাই। তাহলে আমরা এখন জৈব রসায়নের সূচনা প্রথম অংশটা শুরু করি। আজকে আমরা যেটা আলোচনা করব এটা তোমরা এসএসসি তেও কিন্তু পড়েছো। আর কে রুদ্র, শাওন, অনলাইনে ট্রিট হবে এখন, ভার্চুয়াল ট্রিট। জৈব রসায়ন আসলে প্রথমে আমাদের জানতে হবে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ রসায়নের যে শাখায় আলোচনা করা হয় সেটি কিন্তু জৈব রসায়ন। তো দুই ধরনের যৌগ রসায়নে গঠনের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি। একটি হলো অজৈব যৌগ, আরেকটি অংশ হলো জৈব যৌগ। শাহরিয়ার, অভিনন্দন। কার্বন ঘটিত যৌগকে আমরা বলি জৈব যৌগ,
কার্বন ঘটিত যৌগ, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে ম্যাক্সিমাম। কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে আমরা বলি হাইড্রোকার্বন। আর এই হাইড্রোকার্বন উদ্ভূতক জাতক সকল যৌগকে আমরা বলি জৈব যৌগ। অর্থাৎ মিথেন থেকে উদ্ভূতক জাতক কি? মিথানল, মিথাইল ক্লোরাইড, নাইট্রোমিথেন, মিথানঅ্যালডিহাইড, মিথানোয়িক অ্যাসিড। এই যে মিথেনের জাতক, এগুলো আমরা মিথেন থেকে উদ্ভূতক যৌগ। তেমনি ইথেন থেকে হতে পারে, প্রোপেন থেকে হতে পারে, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, বেনজিন থেকে বেনজিনের জাতক উদ্ভূতক জাতক হতে পারে। এই সকল যৌগকে আমরা বলি জৈব যৌগ। অর্থাৎ কার্বনের সাথে মুখ্যত হাইড্রোজেন, আর অন্য মৌল হিসেবে থাকতে পারে হ্যালোজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন। এই যৌগগুলোকেই আমরা বলি জৈব যৌগ। তো জৈব যৌগের শ্রেণী বিভাগ এসএসসিতে যেটা পড়েছে সেটাই আলোচনা করব আজকে। দেখো, জৈব যৌগ প্রধানত দুই প্রকার: মুক্ত শিকল আর বদ্ধ শিকল। শাওন, এই অধ্যায়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় অধ্যায়। এর আগের অধ্যায়টি যেমন আমাদের 4টা অংশে ভাগ করে আমরা পড়েছিলাম, এই অধ্যায়টিও তেমনি আমরা 4টা অংশে ভাগ করে পড়ব। রসায়নের সেকেন্ড পেপারের 40% হচ্ছে এই অধ্যায় কভার করে। সেই কারণে এই অধ্যায়টি সময় বেশি লাগবে। সময়টা মূল বিষয় না, আমরা যেন শিখে বুঝে পড়তে পারি, এইটাই হলো মূল বিষয়। কারণ এই জৈব তোমাকে অনেক দূর পর্যন্ত তোমাকে কাজে লাগাতে হবে। সে তুমি মেডিকেলে যাও, ইঞ্জিনিয়ারিংয়ে যাও, ইউনিভার্সিটিতে যাও। রসায়নেই যে পড়তে হবে তা না, বায়োকেমিস্ট্রি পড়তে গেলেও জৈব লাগবে, ও মেডিকেল সায়েন্স পড়তে গেলেও জৈব লাগবে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও জৈব লাগবে। ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেগুলো যৌগের উপর ডিপেন্ড করে তার মূল ভিত্তি কিন্তু জৈব যৌগ। সেই কারণে সময়টা মূল না, তোমাকে বুঝতে হবে এবং শিখতে হবে। সেকেন্ড ইয়ারদের সম্ভবত সেকেন্ড টাইম আমি অনলাইনে যখন জৈব ওদের পড়িয়েছি, একবার অফলাইনে পড়িয়েছিলাম, পরবর্তীতে আবার অনলাইনে পড়িয়েছি একবার, সম্ভবত ওদের 34টা ক্লাস লেগেছে। তার মানে 2.5 মাসেরও বেশি। আমাদের ওই রকমই হয়তো লাগবে, সম্ভবত 28টা ক্লাসের নিচে হবে না, 24টা ক্লাসে 2 মাস আর 6টা, 30টা সর্বোচ্চ, মানে 2.5 মাস লাগবে আমাদের। দেখো, মুক্ত শিকল জৈব যৌগ অর্থাৎ কার্বন এর যে শিকল বা চেন, এই যে এই প্রান্তীয় কার্বন দেখো মিথাইল, এ পাশে এই কার্বনের সাথে এই কার্বনের কোনো লিংক নেই, এরা মুক্ত আছে, এগুলো মুক্ত শিকল জৈব যৌগ। আর যখন বদ্ধ শিকল হয়, দেখো এই যে সাইক্লোপ্রোপেন অর্থাৎ চাক্রিক বা বদ্ধ শিকল যৌগ। 1 মিনিট একটু আমি দেখি কে কি লিখেছে। সঞ্জিদা, তো জৈব যৌগ মুক্ত শিকল জৈব যৌগ, বদ্ধ শিকল জৈব যৌগ। এই মুক্ত শিকল জৈব যৌগ আবার 2 প্রকার: সম্পৃক্ত আর অসম্পৃক্ত।
এই যে সম্পৃক্ত, মনে করো কার্বন কার্বন, কোনো পাই বন্ড থাকবে না। কার্বনের সাথে যে 4 যোজনী আছে, 4টি সিগমা বন্ধনে অর্থাৎ একক বন্ধন থাকবে। অসম্পৃক্ত হলো কার্বন কার্বন, 8টি পাই বন্ড, কার্বন কার্বন 2টি পাই বন্ড যদি থাকে তাহলে এটা অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে অসম্পৃক্ত জৈব যৌগ অ্যালকিন, এটা অ্যালকাইন, তোমরা এসএসসি তে পড়েছো। তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, মুক্ত শিকল, এটাকে আমরা আবার অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলি। এই অ্যালিফেটিক জৈব যৌগ, আমি সবে হাইড্রোকার্বনের উদাহরণ দিয়েছি, কোনো জাতকে এখনো যায়নি। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এই পর্যন্তই শেষ। CH3 সব সাইডেই মুক্ত শিকল, মানে তার কার্বন শিকল বা চেনে কোনো চাকরিক কাঠামো থাকবে না। অর্থাৎ এই যে এটা অ্যালকিন, এখানে CH3 নেই, এটা অ্যালকাইন, এখানে CH3 নেই। এই যে মনে করো যে CH3 CH2, খেয়াল করো একটু, CH, এখানে মাঝে দ্বিবন্ড থাকতে পারে। এই যে এখানে এই কার্বন আর এই কার্বনে কোনো লিংক নেই, সেটা দ্বিবন্ধন প্রান্তেও থাকতে পারে। মিথাইল যে থাকবে তা না, মূল কথা কার্বনের যে চেন, সেই কার্বনের চেনের ডান প্রান্ত এবং বাম প্রান্তের সাথে কোনো লিংক নেই, সংযোগ নেই, মুক্ত। এমডি আব্দুস সালাম, এই আইডিটা কার? ইরিনের না সিনিকদার? বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটা আবার দেখো শ্রেণী বিভাগ আছে। এই বদ্ধ শিকল এটা আবার 2 প্রকার, একই, সম্পৃক্ত অসম্পৃক্ত। আমি আমার মতো করে বুঝাই, পরে বইয়ের ভাষায় বুঝো। সম্পৃক্ত বলতে দেখো এই যে কার্বন কার্বন কোনো পাই বন্ড নেই, দেখো একটি যৌগ লিখছি, ও রিমা, আচ্ছা, এটা হলো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। আবার দেখো এটা রিমা, তোমাদের ইভা কই? দেখো এটা অসম্পৃক্ত, সাইক্লোহেক্সাট্রাইন, সাইক্লোহেক্সাট্রাইন, তাহলে এটা অসম্পৃক্ত। এটা সাইক্লোহেক্সেন, এসব বদ্ধ শিকল, অর্থাৎ কোনো মুক্ত কার্বন নেই, চাকরিক কাঠামো 6 কার্বনের, যেখানে পাই বন্ড আছে 3টে, তাই আমরা বলছি সাইক্লোহেক্সাট্রাইন। এটারই নাম বেনজিন, এটাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি। এটা চাকরিক যৌগ হলে ওটা অ্যারোমেটিক না, এটা এই অ্যালিসাইক্লিকের মতো, অ্যালিফেটিকের মতো, এটা অ্যালিসাইক্লিক। এই বদ্ধ শিকল যৌগ আবার 2 প্রকার, এই এদেরকেই বলা হয় কার্বোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক হলো 2 প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। কার্বোসাইক্লিক তার মানে চক্রটা হলো কার্বনের, যেটাকে আমরা বলি হোমোসাইক্লিকও বলি। কে জানে তাহলে ওর বিষয়ে? তো অফলাইনেও সে অ্যাবসেন্ট থাকতো, এখন অনলাইনেও অ্যাবসেন্ট দেখি।
বদ্ধশিকল জৈব যৌগ দুই প্রকার। এই কার্বনের সাইকেলের মধ্যে চাক্রিক কাঠামোতে কার্বন 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 ছাড়া কেউ নেই, এই জন্য আমরা কার্বোসাইক্লিক বলি। এই কার্বোসাইক্লিক দুই প্রকার, সম্পৃক্ত কার্বোসাইক্লিক, অসম্পৃক্ত কার্বোসাইক্লিক। এই সম্পৃক্ত কার্বোসাইক্লিক যৌগকে আমরা অ্যালিসাইক্লিক বলি। অ্যালিসাইক্লিক। এটা অ্যারোমেটিক। এইবার এই বদ্ধশিকল যৌগ তাহলে কার্বোসাইক্লিক এক প্রকার হলো, নাম্বার 1। নাম্বার 2 হলো হেটারোসাইক্লিক। তো এই হেটারোসাইক্লিক মানে কার্বন যে সাইকেল বা চক্র, সেখানে কার্বন ছাড়া যদি অন্য মৌল থাকে, কোনটা বুঝেনি স্যার আবার রিপিট করেন। বৈশাখী একটু খেয়াল করো, বলেছি বদ্ধশিকল মানে কার্বনের সাইক্লিক যৌগ, ওই সাইকেলে কার্বন ছাড়া আর কেউ নেই। এই যে খেয়াল করো, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন, দেখো তো কার্বন ছাড়া কেউ আছে? কার্বনের বাকি যোজনীতে হাইড্রোজেন আছে, বাকি যোজনীতে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন তো আর কার্বন শিকলে না, হাইড্রোজেনের যোজনীতে এক, ও তো কার্বন শিকলের বাইরে কার্বনের সাথে যুক্ত। এই যে মনে করো এই যে এটাকে বলে কার্বোসাইক্লিক। এই ডাবল বন্ড দিলাম, যোজনী 4 হয়ে গেল। এবার বুঝেছো? রিপ্লে করো আমাকে। কার্বোসাইক্লিক মানে ওই সাইকেলে ওই চাক্রিক কাঠামোতে যে সাইকেলটা তৈরি হয়েছে ওখানে কার্বনই আছে শুধু। হেটারোসাইক্লিক মানে কার্বন ছাড়া যদি ওই চক্রের ভিতরে অন্য কোনো পরমাণু থাকে, দেখো এই যে নাইট্রোজেন এসেছে, একটা নাইট্রোজেন, বাকি কার্বনের যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এই যে হেটারোসাইক্লিক, এর নাম হলো পিরিডিন। হেটারোসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিক বা বদ্ধশিকল যৌগ দুই ধরনের হয় প্রধানত, কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। কার্বনের যৌগ, কার্বন ছাড়া সাইকেলে আর কেউ নেই, তাই হোমোসাইক্লিক বলি আমরা। অবশ্যই বুঝতে না পারলে কমেন্টস লিখে বলবে যে স্যার বুঝতে পারেনি, টাইম বেশি লাগুক একটু, তাতে সমস্যা নেই। তাহলে কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক আবার দুই প্রকার, দেখো অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক মানে সম্পৃক্ত অসম্পৃক্ত। এখানেও হেটারোসাইক্লিকও দুই প্রকার, এটা হেটারো অ্যারোমেটিক, হেটারো অসম্পৃক্ত। হেটারো অ্যারোমেটিক আরেকটা দেখাই, দেখো এই যে
সাইক্লোইথিলিন অক্সাইড, হেটারো অক্সিজেন, এখানে অক্সিজেন। হেটারোসাইক্লিক কি সব? না নাফিজা তাবাসুম, হেটারোসাইক্লিক তো সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। সব কেন অসম্পৃক্ত? এই যে হেটারোসাইক্লিক, এইটা সব অসম্পৃক্ত না। এই যে দেখালাম, টাইম দাও একটু। এই যে অসম্পৃক্ত আছে, হেটারো অ্যারোমেটিক, এটা হেটারো অ্যালিসাইক্লিক একটা, বুঝেছো? তাহলে এই হলো জৈব যৌগের মূল যে শ্রেণী বিভাগ। অর্থাৎ জৈব যৌগ প্রধানত দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এই সমস্ত মুক্ত শিকল যৌগকে আমরা অ্যালিফেটিক বলি। আর বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক হতে পারে সম্পৃক্ত, অসম্পৃক্ত। অসম্পৃক্ত হলে অ্যারোমেটিক বলি, সম্পৃক্ত হলে অ্যালিসাইক্লিক বলি। এর ধর্ম আর এর ধর্ম সেম হয়। হেটারোসাইক্লিকও দুই প্রকার, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তাহলে এই হলো জৈব যৌগের শ্রেণী বিভাগ। এইবার আসো, পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এই আলোচনাটায় আমাদের যেতে হবে। তার আগে আমরা জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে একটু পার্থক্য যদি আলোচনা করি। জৈব যৌগ সংখ্যা দেবে, অজৈব যৌগের সংখ্যা দেবে। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটি, আর অজৈব যৌগের সংখ্যা সেখানে প্রায় 1 লক্ষ। অর্থাৎ পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। জৈব যৌগ সাধারণত সমযোজী যৌগ, অজৈব যৌগ ম্যাক্সিমাম আয়নিক যৌগ হয়। জৈব যৌগকে দহন করলে কোনো অবশেষ থাকে না, পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প হয়। অজৈব যৌগ দহন করলে তার অবশেষ থাকে। তানজিম প্রান্তি, তুমি দেরি করে ঢুকেছো কেন? জৈব যৌগে দহনের ফলে কোনো অবশেষ থাকে না, অজৈব যৌগে দহনের ফলে অবশেষ থাকে। জৈব যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়, অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। তোমরা এসএসসিতে পড়েছো জৈব যৌগ সমানতা প্রদর্শন করে, অজৈব যৌগ কোনো সমানতা প্রদর্শন করে না। জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী বিদ্যমান, তো অজৈব যৌগের কিন্তু সমগোত্রীয় শ্রেণী নেই। তাহলে আমরা এই সমগোত্রীয় শ্রেণী আসলো, তাহলে আরেকটা বিষয় আলোচনা করি। দুটি বিষয় আমাদের জ্ঞান থাকতে হবে। একটি হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলক কাকে বলে? তানজিম পরে ক্লাস পিছন থেকে দেখে নিও, জৈব ক্লাস মিস দিও না। কার্যকরী মূলক জৈব যৌগের অণুতে যে সকল গ্রুপ বা পরমাণু উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, সেই সকল গ্রুপ বা পরমাণুকে আমরা কার্যকারী মূলক হিসেবে বলে থাকি। কার্যকারী মূলক কারা? যে সকল গ্রুপ বা পরমাণু জৈব যৌগে উপস্থিত থেকে ওই জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাদেরকে আমরা কার্যকারী মূলক বলি। যেমন হাইড্রোক্সিল,
অ্যামিন, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক, কার্বনিল, এস্টার, অ্যামাইড, এই যে আমি লিখেছি 1 2 3 4 5 6 7 এরকম আরো কার্যকারী মূলক আছে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা অ্যালকিন মূলক বলি, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে আমরা অ্যালকাইন মূলক বলি। এরকম অসংখ্য কার্যকারী মূলক আছে। আবার এই যে হাইড্রক্সিল মূলক, যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনের যদি 3 যোজনী ফাঁকা থাকে, 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। তিন ডিগ্রি অ্যালকোহলিক, 3 ডিগ্রি অ্যালকোহল মূলক বলো। এই যে 3টা যোজনী ফাঁকা আছে, একটা যোজনী যদি ফাঁকা থাকে, 2টো যোজনী যদি ফাঁকা থাকে, এটা 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। যদি তার 2 যোজনীতে হাইড্রোজেন থাকে, একটা যোজনী ফাঁকা থাকে, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক বলি। একই যোগে একাধিক মূলক থাকলে, একই যোগে একাধিক মূলক থাকবে, যখন আমরা নামকরণ শিখব আরো 2টো ক্লাস পরে, তখন বুঝাবো কার অনুসারে নাম হবে। এই কার্যকারী মূলকের একটা সক্রিয়তা আছে, নামকরণের সময় শেখাবো। সব থেকে বড় যে কার্যকারী মূলক তার অনুসারে নাম হয়, তার থেকে কম সক্রিয় কার্যকারী মূলক তখন শাখা হিসেবে আমরা উল্লেখ করব, পরের বিষয়। তাহলে এই যে হাইড্রক্সিল মূলক থাকলে অ্যালকোহলিক মূলক এটা, কিন্তু ওইটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে 3 যোজনী ফাঁকা থাকলে 3 ডিগ্রি, 2 যোজনী ফাঁকা থাকলে 2 ডিগ্রি, 1 যোজনী ফাঁকা থাকলে 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। বৃষ্টি, তারপরে তোমাদের লিজা, রিমা, তোমাদের 3জনকে আমি মনে হয় পাই, ইরিন, সিনিকদা এরাও ক্লাস করে, স্নাতা মাঝে মাঝে আসে, রিভু মাত্রাও তাই, আর নিশাকে আজকে পেলাম। দেখো বারবার একই কথা বলতে ভালোও লাগে না, তারপরেও বলতে হয়, কারণ এই অনলাইন থেকে যখনই আবার অফলাইনে যাব পিছায়ে যাবে, পিছনে তো আর আমরা ফিরবো না। তাই যতদূর সম্ভব ক্লাসগুলো করো। লিজা, বৃষ্টি, রিমা, তোমাদের বলছি, তোমাদের অন্য জনগণগুলোকে কিন্তু আমি পাচ্ছি না। আরজু, সে তো একটা আইডি দিয়ে জয়েন করেছে, কিন্তু ক্লাসে তো আমি পাই না, লাইভ ক্লাসে। একটু নক করে বলো, কষ্ট হলেও ক্লাসগুলো দেখতে। 50 মিনিটের ক্লাস দেখতে এমন কিছু হয় না। 50 মিনিটের ক্লাসে 500 MBও খরচ হয় না। নাফিজা, তাবাসসুম, হ্যাঁ সাধারণত আমরা যে যৌগগুলো দেখেছি একটা অন্য পরমাণু কিন্তু একাধিক অন্য পরমাণু থাকতে পারে, তখনই সেটা হেটারোসাইক্লিক হয়। একটা থাকলে হেটারোসাইক্লিক। আচ্ছা, পরে দেখলেও হবে যাদের সমস্যা। লিজা আমাকে বলেছিল যে লিজার সমস্যা ক্লাসের সাথে ওভারল্যাপিং হচ্ছে। তার বক্তব্য তো আমি একটু আগেই দিয়েছি ক্লাসে, যে ওভারল্যাপিং হবে সেটা বাংলা আইসিটি সাথে ওভারল্যাপিং হলে ওইটা পরে দেখো, এটা আগে দেখো। আর যদি এমন হয় যে ওইগুলো জুমে হয় তাহলে ঠিক আছে, কিন্তু ক্লাসটা দেখো। এবং শুক্রবারে লাইভ ক্লাস নেব না, জুমে নেব, অবশ্যই অ্যাটেন্ড করো, সমস্যাগুলো তাহলে বলতে পারবে।
তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, এটা 2 ডিগ্রি অ্যালকোহলিক মূলক, এটা 1 ডিগ্রি অ্যালকোহলিক মূলক। কিন্তু যখন এটা যৌগ হয়ে যাবে, দেখো এই মূলকটাতে একটা মিথাইল আসলো, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহলিক যৌগ হয়ে গেল। আমরা কিন্তু মূলক বলছি, সেই মূলক থেকেই তো যৌগ হবে, এটা যৌগ। 1 ডিগ্রি অ্যালকোহলিক যৌগ, 1 ডিগ্রি অ্যালকোহলিক যৌগ। যাই হোক, তাহলে কার্যকারী মূলক কাকে বলে? এবার আসো সমগোত্রীয় শ্রেণী। এসএসসিতে তোমরা পড়েছো সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ একই কার্যকারী মূলক বিশিষ্ট যৌগ শ্রেণীকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। সংজ্ঞাটা কিভাবে আছে বইতে বা নোটে? একই কার্যকারী মূলক বিশিষ্ট যৌগ, তার মানে একই ধরনের পরমাণুর সমন্বয়ে গঠিত যৌগ, যাদের রাসায়নিক ধর্ম একই হবে, কার্বন সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে সাজালে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। দেখো, মিথানল, ইথানল, প্রোপানল, খেয়াল করো সব নল। এদের সাধারণ সংকেত হলো CN H2N এ আছে সাধারণ সংকেত। N এর মান 1 বসালে এটা, N এর মান 2 বসালে এটা, N এর মান 3 বসালে এটা। যাদের একই সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, তাহলে একই ধরনের পরমাণুর সমন্বয়ে গঠিত যৌগ, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, আর কোনো পরমাণু নেই, সবাই একই ধরনের পরমাণুর সমন্বয়ে গঠিত যৌগ, যাদের কার্যকারী মূলক কিন্তু একই, অর্থাৎ হাইড্রোক্সিল। এই রাসায়নিক ধর্ম নির্ধারণ করে কিন্তু এই হাইড্রোক্সিল মূলক। তার মানে এরা একই গোত্রের লোক। আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখবা, এক এলাকায় বা একটা অঞ্চলে কিছু গোষ্ঠীর লোক বসবাস করে, যাদেরকে আমরা বলি একই গোত্রের লোক। একটা গ্রামে, একটা পাড়া বা একটা মহল্লা, তাদের সবার টাইটেল হলো মোল্লা, অর্থাৎ তারা মোল্লা গোষ্ঠীর লোক। তাদের সামাজিক রীতিনীতি, আচার আচরণ সব একই রকম। পার্থক্য কি? যেমন আমার নামের শেষে টাইটেল কি? ঘোষ। আমার ছেলের নামের শেষে টাইটেলও ঘোষ, আমার বাবার নামের শেষে টাইটেলও ঘোষ ছিল, আমার দাদারও ঘোষ ছিল টাইটেল। তাহলে আমরা কি, আমাদের গোত্র আছে, আমাদের যে গ্রাম, সেই গ্রামে এক জায়গায় 50 ঘর ঘোষ পদবিধারী জনগণ বসবাস করে, ওটার নাম হলো ঘোষপাড়া। তো আমার সাথে আমার ছেলের পাত্র কি? একটা জেনারেশন। আমার সাথে আমার বাবার পার্থক্য কি ছিল? একটা জেনারেশন। তাহলে এই যে এই যৌগটার সাথে এই যৌগটার পার্থক্য হলো একটা মিথিলিন মূলক, আবার এই যৌগটার সাথে এই যৌগটার পার্থক্য হলো একটা মিথিলিন মূলক। তাহলে একই কার্যকারী মূলক সমন্বয়ে গঠিত যৌগ শ্রেণী, যাদের কার্বন সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে সাজালে একটি করে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এদের রাসায়নিক ধর্ম সবার এক, কারণ এরা সবাই হাইড্রোক্সিল মূলক, অ্যালকোহলিক যৌগ। কিন্তু এদের ভৌত ধর্মের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে, কারণ এর থেকে আণবিক ভর বেশি, এর থেকে আণবিক ভর আরো বেশি। তাই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আণবিক ভর বাড়ার সাথে সাথে বাড়ে, ভৌত ধর্মের সামান্য পার্থক্য থাকতে পারে। নিলয় কি লিখলে? 2 এবং 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল দেন স্যার। কেন? এই যে দিচ্ছি দেখো, এর এই যে 2 হাতে দুটো অ্যালকাইল এসে গেলেই হলো। এইটা হলো 2 ডিগ্রি অ্যালকোহলিক যৌগ। এই যে 3 ডিগ্রি দেখো,
এখানে এই যে আমরা মিথাইল নিছি, মিথাইল না নিয়ে তুমি ইথাইলও দেখাতে পারো, অ্যালকাইল মূলক থাকবে আর কি, যেটাকে আমরা এরকম আর দিয়েও বুঝাই। এই যে টু এন প্লাস ওয়ান, দেখে নি আমি একটু হিসাব করে, আমার ভুল হতে পারে। সিএন 2 2 4, না ঠিক আছে তো, 2n প্লাস 1 না তো, 2n প্লাস 1 না তো, 2n প্লাস 1 কেন, দেখি একটু, হ্যাঁ 2n প্লাস 1 ভুল হয়েছে আমার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে যেন বললো এটা, ধন্যবাদ। কার্বন সংখ্যা 1, তাহলে 2 আর 1 3, হ্যাঁ ঠিক আছে। দীপ্র, দীপ্ত শাহ, ধন্যবাদ তোমাকে, আমি মিস্টেক করে ফেলেছিলাম। তাহলে আমরা কার্যকারীমূলক কাকে বলে শিখলাম, এটা একটা জ্ঞান। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে শিখলাম। সমগোত্রীয় শ্রেণীর 5টা বৈশিষ্ট্য, আমি এই যে কথাগুলো বললাম এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে, নোটে আছে দেখবা। এখন আসো, পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? লাইভ থেকে কেউ বেরিয়ে যাবে না, পড়া শেষ হবে, আমি কি কি পড়ালাম পড়া দেব, তারপরে বের হবে। কার্বনের যৌগের, জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? এর কারণ হলো কার্বনের একটা বিশেষ ক্ষমতা বা বিশেষ ধর্ম বা বলতে পারো বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অসংখ্য কার্বন পরমাণু যুক্ত হতে পারে, যুক্ত হয়ে ছোট বড় বৃহৎ আকৃতির চেইন, চাক্রিক কাঠামো, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এর যৌগ সে গঠন করতে পারে। এই ধর্মকে আমরা বলি ক্যাটেনেশন। অর্থাৎ কার্বনের অধিক যৌগ গঠনের 1 নম্বর কারণ হলো ক্যাটেনেশন। দুই নম্বর হলো সমানুতা, 3 নম্বর হলো পলিমারকরণ। তিন নম্বর হলো পলিমারকরণ। এই ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন কার্বনের বিশেষ বৈশিষ্ট্য, তাই ক্যাটেনেশন বলা হয়। অর্থাৎ অসংখ্য কার্বন পরমাণু যুক্ত হয়ে এরকম লম্বা চেন বা শিকল গঠন করতে পারে, আবার এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা এরকম 6টা কার্বন পরমাণু আবার বদ্ধ শিকল কাঠামো, চাক্রিক কাঠামো গঠন করতে পারে, যেটা একমাত্র কার্বনই পারে। কেন কার্বন এরকম অসংখ্য কার্বন যুক্ত হলেও তার বন্ধন স্থিতিশীল হয় বা স্থায়ী যৌগ সে কেন গঠন করে? এর মূল কারণ হলো পর্যায় সারণীতে কার্বনের অবস্থান। পর্যায় সারণীতে কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল, কোনো 2d অরবিটাল নেই এবং 14 নম্বর কলামে গ্রুপ 4 এর এতে অবস্থান করে। কার্বনের আগের মৌলগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক, পর্যায় সারণীতে কার্বনের পরের মৌলগুলো উচ্চ তড়িৎ ঋণাত্মক। তার মানে কার্বন উচ্চ তড়িৎ ধনাত্মক না, উচ্চ তড়িৎ ঋণাত্মক না,
কার্বনের আকার ছোট, তার মানে তার পারমাণবিক ব্যাসার্ধ কম, তাই এরা যুক্ত হয়ে শক্তিশালী বন্ধন গঠন করে। এই শক্তিশালী বন্ধন গঠন করার তাহলে সফলতার মূল কারণ হলো কার্বনের পর্যায়সূচিত অবস্থান, তার ইলেকট্রোনেগেটিভিটি, তার পারমাণবিক ব্যাসার্ধ, এই জিনিসগুলো। এটা অন্য কোনো মৌলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কার্বন থেকে ডাইনে গেলে তারা ইলেকট্রোনেগেটিভ, বন্ধন জোড় ইলেকট্রন সুষমভাবে শেয়ার করে না। ইলেকট্রোনেগেটিভ বেশি হলে সেই ইলেকট্রন নিচের দিকে টেনে বন্ধন ভেঙে যেতে পারে। কিন্তু এখানে কার্বন উচ্চ তড়িৎ ঋণাত্মক না, উচ্চ তড়িৎ ধনাত্মক না। আবার কার্বনের আকার ছোট হয়, তার পারমাণবিক ব্যাসার্ধ কম, বন্ধন শক্তি অনেক বেশি হয়। সেই কারণে অসংখ্য কার্বন যুক্ত হতে পারে, দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা চাক্রিক কাঠামো গঠন করে স্থিতিশীল যৌগ গঠন করে। কার্বনের মতো আরেকটি মৌল আছে কিছুটা ক্যাটানেশনের সফলতা দেখায়, সেটা হলো সিলিকন। তাই আমরা দেখি অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড যুক্ত হয়ে দৈত্যকার বা পলিমার আকৃতির কাঠামো গঠন করে। কিন্তু কার্বনের মতো এত সংখ্যক যৌগ, এত ধরনের কাঠামো কিন্তু আর কোনো মৌল গঠন করতে পারে না। এই বৈশিষ্ট্যকে বলা হয় ক্যাটানেশন। নাম্বার 2, সমানুতা। কার্বনের যৌগগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য, আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভিন্ন ধর্মের যৌগের উদ্ভব হয়। এটা অ্যালকোহল, ইথানল, এটা হলো ইথার। এটার ধর্ম আর এটার ধর্ম ভিন্ন। এটার কার্যকরী মূলক হাইড্রোক্সিল, অ্যালকোহলিক মূলক, এটা ইথার মূলক। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির আরেকটা কারণ হলো সমানুতা। 2 কার্বনের একটা যৌগ, তার 2টো সমাণু আছে। 3 কার্বনের যৌগের 3টে, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন। কার্বন সংখ্যা যত বাড়বে তার আণবিক সংকেত এক, কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেতের সমাণুর উদ্ভব হয়। এই কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি। নাম্বার 3, পলিমারকরণ। আমরা জানি এই যে ইথিলিন N সংখ্যক যুক্ত হয়ে পলিইথিন তৈরি করে। ইথিলিন সাধারণতন্ত্রে গ্যাসীয় পদার্থ, এই পলিথিন কিন্তু কঠিন পদার্থ। তাহলে একই যৌগটি অসংখ্য যুক্ত হয়ে একটা ভিন্ন ধর্মের, আলাদা ধর্মের বৈশিষ্ট্যের একটি পলিমার যৌগের উদ্ভব হলো। তাহলে এইরকম পলিমারকরণের ক্ষমতা শুধু জৈব যৌগের আছে, তাই পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি। তোমরা এর আগে রাসায়নিক বন্ধনে পড়েছো কার্বনের 2টো রূপভেদ আছে, হীরক আর গ্রাফাইট। পরবর্তীতে বিজ্ঞানী ফুলারিন কার্বনের আরেকটা রূপভেদ আবিষ্কার করেন, যেটাকে আমরা ফুলারিনস বলি, অর্থাৎ অসংখ্য কার্বন পরমাণু। আমরা হীরক গ্রাফাইটে পড়েছিলাম এই তো শেষ হবে এখনই শাওন, এটা একটু দেখায় শেষ করে দেবো। হীরক N সংখ্যক কার্বন পরমাণু, পলিমার। আর গ্রাফাইটও সেটাও N সংখ্যক এখানে কার্বন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, পার্থক্য হলো হীরকে sp, এই হীরক হলো sp3 সংকরিত আর গ্রাফাইট হলো sp2 সংকরিত। আমরা হীরক ও গ্রাফাইটের গঠন আলোচনা করেছিলাম ডিটেইলি। হীরকে বিদ্যুৎ অপরিবাহী, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। তাহলে ফুলারিন কি? ফুলারিন হলো sp2 সংকরিত
30 থেকে 70 কার্বন পর্যন্ত যদি যুক্ত থাকে ওই কাঠামোটাকে আমরা ফুলারিনস বলি। অর্থাৎ 30 থেকে 70 কার্বন পরমাণু যখন যুক্ত থাকে, এখানে সংকরণ sp2 সংকরণ। বিজ্ঞানী বুকমিনিস্টার ফুলারিন কার্বনের যে কাঠামোটাকে আবিষ্কার করেছিল সেটা হলো 60 কার্বন পরমাণু যুক্ত অবস্থায়, ফুটবলের মতো দেখতে আকৃতি, তাই ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ফুলারিন। আর এই সমস্ত সমান অর্থাৎ 60 থেকে 70 30 থেকে 70, 30টা যুক্ত হলেও ফুলারিন, 40টা একসাথে থাকলেও ফুলারিন, 70টা একসাথেও ফুলারিন। কিন্তু উনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হলো C60। বিজ্ঞানী বুকমিনিস্টার ফুলারিন এই কাঠামোটি আবিষ্কার করেন, তাই একে বলা হয় ফুলারিন। আর ফুলারিনস যখন থাকবে সবগুলোকে বোঝায়। তাহলে কার্বনের আরেকটি উপভেদ হলো ফুলারিন। তাহলে কার্বনের দুটো রূপ হবে, হীরক আর গ্রাফাইট, আরেকটা হলো ফুলারিন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। কোনগুলো পড়া হয়েছে একটু দাগিয়ে নাও।